দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই শিরোনাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজার, এক মাসে গায়েব কয়েক ট্রিলিয়ন ডলার, অনেকেই তুলে নিচ্ছে মূলধন ও বিনিয়োগ। কয়েক মাসের তীব্র জ্বালানি সংকটের পর কিউবায় তেল পাঠাচ্ছে রাশিয়া, জ্বালানি প্রবেশ করলেও হাভানার সরকারের পতন অনিবার্য, মন্তব্য ট্রাম্পের। ইরানের জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট, খার্ক দ্বীপ দখলের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। শিরোনামগুলো দেখছিলেন, এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। ডোনাল্ড ট্রাম্পের এলোমেলো আচরণে দিশেহারা মার্কিন শেয়ার বাজার, নিম্নমুখী এশিয়া, ইউরোপের সূচকও। যুদ্ধ, সুদের হার ও প্রযুক্তি খাতের অনিশ্চয়তায় বড় ধাক্কা খাচ্ছে বিনিয়োগকারীরা। বৈশ্বিক স্টক মার্কেট থেকে এক মাসে গায়েব কয়েক ট্রিলিয়ন ডলার, মূলধন পর্যন্ত তুলে নিচ্ছে অনেকে। এমন টালমাটাল পরিস্থিতিতে এক মাসে ৬২% পর্যন্ত বেড়েছে তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা, উপসাগরীয় এলাকার জ্বালানি স্থাপনাগুলোয় পাল্টাপাল্টি হামলা, সব মিলিয়ে এক মাস ধরে স্মরণকালের সবচেয়ে বড় বিপর্যয় তৈরি হয়েছে তেলের বাজারে। মাসিক বৃদ্ধির রেকর্ড গড়েছে ব্রেন্ট ক্রুড। সোমবার আগের দিনের তুলনায় ২.৯% বেড়ে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়েছে $১১৬, যা ২৭ ফেব্রুয়ারির তুলনায় ৬২% বেশি। তেলের দাম আর সুদের হার নিয়ে অনিশ্চয়তা ঘিরে তৈরি অস্থিরতা চাপে ফেলছে বাজারকে। এমনই স্পর্শকাতর অবস্থা যে সামান্য খবরেও ওঠানামা করছে দাম। এই অস্থিরতা ভয়াবহ প্রভাব ফেলছে শেয়ার বাজারেও। ব্লুমবার্গ ওয়ার্ল্ড এক্সচেঞ্জ মার্কেট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী এক মাসে অন্তত $11.৫ ট্রিলিয়ন হারিয়েছে বৈশ্বিক স্টক মার্কেট। মার্কিন বাজারও এর বাইরে নয়। ডোনাল্ড ট্রাম্পের উল্টোপাল্টা বক্তব্য আর খ্যাপাটে আচরণে ওয়াল স্ট্রিটের ওপর ভরসা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। শোনা যাচ্ছে $ট্রিলিয়ন খোয়ানোর খবর। মার্কিন শেয়ার বাজারের পাশাপাশি ইউরোপ আর এশিয়ার বাজারেও একই রকম টালমাটাল দশা। সামান্য ওঠানামা করলেও জাপান, দক্ষিণ কোরিয়া, চীনে টানা প্রায় এক মাস ধরেই মোটের উপর নিম্নমুখী সূচক। S&P 500, নাসদাক, ডো সবগুলোতেই কয়েক শতাংশ মূল্য কমেছে। ডলারের বিপরীতে চাপে এশিয়ার মুদ্রা বাজারও। মান কমেছে দক্ষিণ কোরিয়ার ওন, জাপানের ইয়েন ও সিঙ্গাপুরের ডলারের। দেশে দেশি ঝুঁকিপূর্ণ বাজার থেকে সরে যাচ্ছে বিনিয়োগকারীরা। অনেকেই তুলে নিচ্ছে মূলধন, স্টক ছেড়ে নগদ অর্থ জমা করছেন অনেক ধনীরা। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী বৈশ্বিক মন্দার শঙ্কায় বিশ্লেষকরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কয়েক মাস ধরে তীব্র জ্বালানি সংকটের পর কিউবায় তেল পাঠাচ্ছে রাশিয়া। সোমবার দেশটির মাতানজাস বন্দরে পৌঁছানোর কথা অপরিশোধিত তেলবাহী একটি রুশ ট্যাঙ্কারের। মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত হলেও কিউবায় তেলের চালান নিয়ে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জ্বালানি প্রবেশ করলেও হাভানার সরকার পতন অনিবার্য। কিউবার জলসীমায় প্রবেশ করছে অপরিশোধিত তেলবাহী রুশ ট্যাঙ্কার। কয়েক মাস ধরে তীব্র জ্বালানি সংকটের পর কিছুটা আশার আলো হাভানার জন্য। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রোববার কিউবার পূর্ব প্রান্তের কাছাকাছি অবস্থান করছিল রুশ পতাকাবাহী ট্যাঙ্কার আনাতোলি কোলতকিন। সোমবার মাতানজাস বন্দরে পৌঁছানোর কথা নৌযানটির। কিউবার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এ নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন, তেল পৌঁছাক কিংবা না পৌঁছাক, দেশটির সরকার পতন অনিবার্য। রাশিয়া কিংবা অন্য কোনো দেশ এখন কিউবায় তেল পাঠাতে চাইলে আমার কোনো সমস্যা নেই। এতে তেমন বড় কোনো প্রভাব পড়বে না। কিউবা এমনিতেই শেষ হয়ে গেছে। তাদের সরকার দুর্বল, নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত। তাদের তেল পাওয়া না পাওয়া কোনো ব্যাপার না। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কেন মার্কিন কোস্টগার্ড এই চালানকে অনুমোদন দিচ্ছে তা পরিষ্কার নয়। তবে জাহাজটিকে জোরপূর্বক আটকানোর চেষ্টা করলে রাশিয়ার সঙ্গে সমুদ্রে উত্তেজনা বাড়ার সম্ভাবনা ছিল। গেল কয়েক মাসে চরমে পৌঁছেছে কিউবার জ্বালানি সংকট।
কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার পর গেল জানুয়ারিতে আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেখানে বলা হয়, কিউবায় কোনো দেশ তেল পাঠালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ওয়াশিংটন। অন্যদিকে নিকোলাস মাদুরোকে উৎখাতের পর ভেনেজুয়েলা থেকেও বন্ধ হয়েছে কিউবায় তেলের সরবরাহ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইরানের ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার বিমান থেকে ওই হামলা চালানো হয়। এর পাশাপাশি তেহরানের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করেও বিমান হামলা হয়েছে। তাবরিজে হামলার শিকার পেট্রোকেমিক্যাল প্লান্ট। বৈদ্যুতিক স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরানের বিশাল এলাকা। আক্রান্ত দেশটির আরও কিছু শহর। সিরিজ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাসে। এদিকে ইরাকের ভিক্টোরি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রকেট হামলায় সামরিক ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে যায় একটি সামরিক বিমান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুঁড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতের দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন এক শান্তিরক্ষী, গুরুতর আহত আরও একজন। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছে লেবাননের জাতিসংঘের বাহিনী। স্থানীয় গণমাধ্যম বলছে, মারজায়ুন এলাকায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে হয়েছে এই হামলা। ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা। সাকরা শহরেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাণ হারিয়েছে 5 জন, আহত 2 জন। বৈরুতেও অব্যাহত হামলা। আরও লেবানিজ অঞ্চল দখলে সেনাদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অঞ্চলটিতে ব্যাপক সংঘাত চলছে আইডিএফ ও হিজবুল্লাহর মধ্যে। দেশটিতে ইসরায়েলি অভিযানে চলতি মাসে কমপক্ষে 1200 মানুষের মৃত্যু হয়েছে। ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের 261 সেনা ও 6000-এর বেশি মানুষ আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা প্রকাশ করেনি তেল আবিব। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত 6008 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 121 জন। কর্তৃপক্ষ জানিয়েছে, গত 24 ঘন্টার মধ্যেই অন্তত 232 জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। ইরানে হামলার নতুন ওয়েভ চালু করেছে তেল আবিব। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে। ইরান যুদ্ধ ঘিরে লাভের গুড় খেতে তৎপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ দেশের যুদ্ধ ফেলে মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঘুরছেন অস্ত্র বিক্রি করতে। দিনের পর দিন পশ্চিমাদের কাছে অস্ত্রের জন্য ধর্ণা দেয়া জেলেনস্কি এবার নিজেদের তৈরি স্বল্পমূল্যের ড্রোন দিয়ে সহায়তার প্রস্তাব দিচ্ছেন আরবদের। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুরক্ষা নিশ্চিত না হওয়ায় হতাশ আরবরাও আগ্রহী ওই সস্তা ড্রোন নিতে। এর মধ্যে ইউক্রেনের সাথে প্রতিরক্ষা চুক্তিও হয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের। ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে যখন নাজেহাল দশায় মধ্যপ্রাচ্যের দেশগুলো, ঠিক তখন সহযোগিতার প্রস্তাব নিয়ে হাজির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান উত্তেজনার মাঝে নিজেদের তৈরি অস্ত্র বিক্রির আশায় তৎপর জেলেনস্কি। নিজ দেশে যুদ্ধ চললেও সেসব ফেলে এখন মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঘুরছেন স্বল্প মূল্যের ড্রোন ফেরি করতে। সস্তায় ড্রোন পাওয়ার প্রস্তাব লুফে নিচ্ছে একের পর এক আরব দেশ। এরই মধ্যে চুক্তি হয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সাথে। ইউক্রেন সৌদি নতুন প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সামরিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং ভবিষ্যতে যৌথ বিনিয়োগে একমত হয়েছে দুদেশ। সৌদি থেকে রাডার ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি নেবে কিয়েভ। বিনিময়ে ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোন নিরাপদ রাখবে সৌদি আকাশ। একইভাবে যুক্তরাষ্ট্রের দামি ইন্টারসেপ্টর বাদ দিয়ে সস্তা কিন্তু কার্যকর ইউক্রেনীয় ড্রোন কিনবে কাতার আমিরাত। এরই মধ্যে ইউক্রেন থেকে 201 জন অ্যান্টি ড্রোন বিশেষজ্ঞ গিয়েছে মধ্যপ্রাচ্যে, যারা মরুভূমির ধুলো, ঝড় এবং প্রতিকূল আবহাওয়ায় হামলা প্রতিহতের কৌশল শেখাবেন। এই ড্রোনগুলো ব্যবহার করে হাজার হাজার রাশিয়ান ড্রোন ভূপাতিতের রেকর্ড রয়েছে ইউক্রেনের, যা এবার প্রয়োগ করা হবে উপসাগরীয় এলাকায়। যদিও সমালোচকরা বলছেন, যেখানে রাশিয়ার হামলা সামলাতে এখনও হিমশিম দশা কিয়েভের, সেখানে এসব ড্রোন কতটা কার্যকর হবে মধ্যপ্রাচ্যে। একসময় অস্ত্রের জন্য পশ্চিমাদের দাঁড়ে দাঁড়ে ধর্ণা দেওয়া জেলেনস্কি এবার মধ্যপ্রাচ্য সংঘাতের সুযোগে কিছু অর্থ রোজগারের সুযোগ পেলেন। আরবদেরও এমন দুর্দশা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পর্যাপ্ত সুরক্ষা না পেয়ে এখন ইউক্রেনের সস্তা ড্রোনেই ভরসা করছেন তারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধে প্রথম দিনের মতো বৈঠক হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের মাঝে। পাকিস্তান রাজধানী ইসলামাবাদে রোববার আলোচনায় বসেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী। একাধিক সূত্র জানিয়েছে, আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালী পুনরায় চালুর ব্যাপারটি। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানিয়েছেন, চলমান যুদ্ধ দ্রুত ও স্থায়ীভাবে শেষ করার সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন তারা। এছাড়া ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনার বিষয়েও কথা হয়েছে। চারপক্ষীয় এই বৈঠকের আগে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবেও মতবিনিময় করেন দার। সোমবার দ্বিতীয় ও শেষ দিনের মতো আবারও আলোচনায় বসার কথা রয়েছে তাদের। কোনো রাগঢাক না করেই ইরানের জ্বালানি সম্পদ দখলের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনা রয়েছে তার। এর পাশাপাশি খার্গ দ্বীপের নিয়ন্ত্রণও নিতে চান তিনি। সফরের মধ্যেই গণমাধ্যমের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইরানের চলমান অভিযান ইস্যুতে নানা প্রশ্নের জবাব দেন ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে বলেন, ইরানের সরকার পরিবর্তনে বদ্ধপরিকর ওয়াশিংটন। শিগগিরই ইরানের সাথে পরমাণু চুক্তি হবে বলেও জানান তিনি। ইরানে যারা আগে সরকার চালাতো তারা সবাই মারা গেছে। সেসব শাসকরা ছিলেন অসৎ। আর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সাথে যে চুক্তি হয়েছিল তা রীতিমতো জঘন্য। তাই নতুন করে আবারও চুক্তি করব আমরা। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের জ্বালানি সম্পদ দখল করা এবং খার্গ দ্বীপের নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে তার। সত্যি বলতে কি, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরান থেকে তেল নেয়া। কিন্তু কিছু মানুষ এটার সমালোচনা করবে, বলবে আমি এটা কেন করছি। আমার মনে হয় না খার্গ দ্বীপে ইরানে আর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর আছে। আমরা খুব সহজেই সেটির দখল নিতে পারি। গেল জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর অনির্দিষ্টকালের জন্য দেশটির জ্বালানি শিল্প নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানান ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় বিধ্বস্ত দীর্ঘ 5 দশক ধরে যুক্তরাষ্ট্রের বহরে থাকা একটি E-3 সেন্ট্রি সামরিক বিমান। 70 দশকে মার্কিন বিমান বাহিনীর ভান্ডারে যুক্ত হয় এই নজরদারি উড়োযান, যা আকাশে ভাসমান অবস্থায় 360 ডিগ্রি নজরদারি করতে সক্ষম। উড়োযানটির দেয়া শত্রুর অবস্থান এবং সম্ভাব্য হুমকি সংক্রান্ত তথ্য ব্যবহার করেই টার্গেট নির্ধারণ করে থাকে মার্কিন বাহিনী। E-3 সেন্ট্রি প্রায় 5 দশক ধরে মার্কিন বিমান বাহিনীর আকাশ নজরদারি ও কমান্ড ব্যবস্থার অন্যতম প্রধান ভরসা এই সামরিক বিমান। গেল শুক্রবার সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ভূপাতিত হয় যুক্তরাষ্ট্রের ভান্ডারে থাকা একটি E-3 সেন্ট্রি বিমান। এরপর থেকেই আলোচনায় উড়োযানটি। 1970-এর দশকে মার্কিন বিমান বাহিনী এবং ন্যাটো ফোর্সের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল E-3 সেন্ট্রি। যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ, শত্রুর অবস্থান শনাক্তকরণ এবং বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয় এটি। উড়োযানটির উপরের দিকে বড় রাডার ডোম থাকায় 360 ডিগ্রি নজরদারিতে সক্ষম এটি। ফলে খুব সহজেই যুদ্ধের পুরো পরিস্থিতি জানতে পারেন কমান্ডাররা। এছাড়া আকাশে থাকা বিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র শনাক্তে সক্ষম E-3 সেন্ট্রি। যুদ্ধের সময় উপর থেকে সেনাদের নির্দেশনা প্রদান ও সমন্বয়ের কাজ করে উড়োযানটি। সংগ্রহ করে শত্রুর অবস্থান, গতিবিধি এবং সম্ভাব্য হুমকি সংক্রান্ত তথ্য, যার উপর ভিত্তি করে লক্ষ্য চিহ্নিত ও আক্রমণ পরিচালনা করে মার্কিন বাহিনী। দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে ব্যবহৃত হয়েছে নজরদারি বিমানটি। ইরাকের বিরুদ্ধে অপারেশন ডেজার্ট স্টর্ম, 2001 সালে আফগানিস্তানে অভিযান, 2003 সালে ইরাক যুদ্ধ সহ বিভিন্ন অভিযানে অংশ নেয় এই উড়োযান। সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আগে মার্কিন বাহিনীর বহরে 16টি E-3 সেন্ট্রি সক্রিয় ছিল বলে জানা যায়। রেজবানা সাইমা, যমুনা নিউজ।
মার্কিন বিমান বাহিনীর একটি E-3 সেন্ট্রি রাডার বিমান ধ্বংস হওয়ায় ইরানের হুমকি শনাক্ত করার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর প্রকাশিত ছবিতে দেখা গেছে ধ্বংস হওয়া বিমানটির পেছনের অংশ সম্পূর্ণ ভেঙে গেছে এবং এর ওপর থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই রাডার। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে। সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন বলেন, এই বিশেষ রাডার বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ করা এবং শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রের হাত থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। ব্যারেল প্রতি ছাড়িয়েছে $116। মাসিক বৃদ্ধির রেকর্ড গড়েছে ব্রেন্ট ক্রুড। সোমবার আগের দিনের তুলনায় 2.9% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $115.93, যা 27 ফেব্রুয়ারির তুলনায় 62% বেশি। যুক্তরাষ্ট্রের ব্রেন্ট ক্রুডের দাম 3.01% বেড়ে দাঁড়িয়েছে $102.64। oilprice.com বলছে 1990 সালে ইরাকের কুয়েত আক্রমণের সময় বৃদ্ধির হার ছাড়িয়ে গেছে তেলের দাম। এমন পরিস্থিতিতে বৈশ্বিক মন্দার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ শুরুর আগে ব্যারেল প্রতি তেলের দাম ছিল $72 মতো। আগাম নির্বাচন ঠেকাতে পার্লামেন্টে বাজেট পাশ করতে সফল হয়েছে ইসরায়েলি প্রশাসন। সোমবার 2026 সালের রাষ্ট্রীয় বাজেট অনুমোদনের তথ্য নিশ্চিত করেছেন নেসেটের এক মুখপাত্র। ফলে এখন আর আগাম নির্বাচনের ব্যবস্থা করতে হচ্ছে না তেল আবিবকে। ফলে ইরান যুদ্ধের দিকে পূর্ণ মনোযোগ দেওয়ার সুযোগ মিলেছে নেতানিয়াহু সরকারের। এদিকে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 699 বিলিয়ন শেকেল, যা প্রায় 189 বিলিয়ন মার্কিন ডলার সমান। এই বাজেট অনুমোদন ব্যর্থ হলে 90 দিনের মধ্যে আগাম নির্বাচন দিতে হতো ইসরায়েলি সরকারকে। চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে 26তম পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের জনমত জরিপ বলছে অনেক মানুষের সমর্থন হারিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার হেরে যাওয়ার সম্ভাবনাও। জ্বালানি খরচ কমাতে এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবেলায় জ্বালানি কর অর্ধেক করার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস। আন্তর্জাতিক তেলের মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতা এবং গ্যাস সরবরাহের অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, উচ্চ জ্বালানি মূল্যের চাপ সাধারণ মানুষ এবং ব্যবসায়িক খাতের ব্যাপক প্রভাব ফেলেছে। কর কমানোর মাধ্যমে তারা তাদের মাসিক ব্যয় কমানো এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে চায়। সরকারি হিসেব অনুযায়ী জ্বালানি কর অর্ধেক করা হলে গৃহস্থ ও ব্যবসায়ীদের দৈনন্দিন খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি দেশ জুড়ে জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশ বান্ধব উদ্যোগ বাড়ানো হবে। অস্ট্রেলিয়ার এই উদ্যোগ অন্যান্য দেশকেও অনুপ্রাণিত করতে পারে এবং বৈশ্বিক বাজারে চাপ কিছুটা হ্রাস করতে সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার VK যোশী। দেরাদুনের রাজপুর এলাকায় সোমবার সকালে প্রতিদিনের মতোই মর্নিং ওয়াকে বের হয়েছিলেন তিনি। হঠাৎ রাজপুর মাসুরি রোডের কাছে দুটি গাড়ির মধ্যে ওভারটেকিং নিয়ে তর্ক বেঁধে যায়। একটি গাড়ির যাত্রীরা অন্য গাড়িটিকে তাড়া করে এবং গুলি চালাতে শুরু করে। এ সময় একটি বুলেট এসে লাগে তার বুকে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক